বলিউডের সবচেয়ে বড় হুমকি ছিল সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি। কেন? কেননা বাহুবলী, RRR এরকম বিগ বিগ স্কেলের ফিল্ম কিন্তু আমরা সাউথ থেকে আসতে দেখছি। সাউথে এমন তারকাও আছে যারা বলিউডের অনেক নামি দামি অ্যাক্টরদের থেকেও বেশি চার্জ করেন। তো সাউথের এত ক্ষমতা কিভাবে আসলো? এই ক্ষমতাটা আসলো তাদের কন্টেন্ট পাওয়ারের কারণে। কারণ তাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টাইপের কন্টেন্টে কাজ হয়, বিভিন্ন জনরার কন্টেন্টে কাজ হয়। তো নাম নিলে অনেক নাম নিতে হবে, বাট সবচেয়ে ভালো লাগে আমার ন্যাচারাল স্টার নানিকে। কেননা তার স্ক্রিপ্ট সিলেকশন আমার কাছে খুবই ভালো লাগে, কারণ তিনি বিভিন্ন জনরার বিভিন্ন চরিত্রে কিন্তু হাজির হন, যে কারণে তাকে প্রত্যেকবারই আমরা নতুন রূপে পর্দায় দেখি। অনেকটা বলিউডের আয়ুষ্মান খুরানার মতো তিনিও কিন্তু বিভিন্ন জনরার বিভিন্ন চরিত্রে বড় পর্দায় হাজির হন, এবং তার স্ক্রিপ্ট সিলেকশনও কিন্তু অনেক ইউনিক হয়। যেমন শুভমঙ্গল, জাদা সাবধান, বালা, এরকম অনেক ফিল্ম আছে তার ক্যারিয়ারে। রিসেন্টলি নানির একটা ফিল্ম রিলিজ হয়েছে, যে ফিল্মটার নাম হচ্ছে সারিপদা সানিবারাম বা সুরিয়া স্যাটারডে। তো এই ফিল্মটা দেখে ফেললাম, অ্যান্ড কেমন ছিল? তো ফিল্মের গল্পটা আমার কাছে এক কথায় তেমন একটা ভালো লাগে না। ছোট্ট করে যদি বলি, গল্পটা হচ্ছে যে হিরো সুরিয়া, তার প্রচন্ড রাগ, অ্যাঙ্গার ইস্যু। সে কোথাও কোনো অন্যায় বা ভুল ত্রুটি দেখলে তার রাগ উঠে যায়। সে কোনোভাবে সেই রাগটাকে কন্ট্রোল করতে পারে না। তো তার মা তাকে একটা ট্রিক্স শিখিয়ে দেয় যে তুমি সপ্তাহে 7 দিন রাগ করে থাকতে পারবে না, তোমার 6 দিন সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে হবে। তুমি সপ্তাহে 6 দিন সাধারণ মানুষের মতোই থাকবা, কিন্তু একটা দিন, ওই 6 দিনের রাগটা তুমি একটা দিনে প্রকাশ করবা। অ্যান্ড এই দিনটাই হচ্ছে স্যাটারডে, যে কারণে ফিল্মটার নাম হচ্ছে সুরিয়া স্যাটারডে। আরো মজার বিষয় হচ্ছে যে ভিলেনেরও অনেক রাগ। তো সেই রাগটা একটা নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর উপর অত্যাচার করে সেই রাগটা প্রকাশ করে। গল্পটা বেসিক্যালি হিরো আর ভিলেনের মধ্যে দুইজনের রাগের ইস্যু। গল্পের যে হিরো, তো সুরিয়া, যখনই সে কারোর উপর রেগে যাচ্ছে সে তার ডায়েরিতে নোট করে রাখে, এবং প্রত্যেক দিনই সেটা রিভাইজ করে তার ওই মানুষটার প্রতি এখনো রাগ আছে কিনা। যদি সেই রাগটা থাকে, সে শনিবারে যে সেই মানুষটার উপর সেই রাগটা প্রকাশ করে। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগছে অ্যান্ড সিলি লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে যখনই ঘড়ির কাঁটা 12টা পার হয়ে যায়, মানে রবিবারে চলে আসে, শনিবার থেকে রবিবারে, তখনই সে আবার সাধু হয়ে যায়। মানে সে একদমই মারামারি বন্ধ করে দেয়। ধরেন তার সাথে কোনো গ্যাঞ্জাম লাগছে বা সে একটা মারামারির মধ্যে আছে, যখনই ঘড়ির কাঁটাটা 12টা ক্রস করে যায় সে মারামারি স্টপ করে দেয়। এই জিনিসটা একদমই মানে আমার বাজে লাগছে যে এটা কি, মানে এরকম ননসেন্স মার্কা একটা স্ক্রিপ্ট কেমনে নানির মতো একজন ওয়েল মেড অ্যাক্টর সিলেক্ট করতে পারে। এরকমই একটা সিলি কনসেপ্টের একটা মুভি দেখছিলাম যেটার নাম হচ্ছে 90 ml। তো এই ফিল্মে কিন্তু হিরো 90 ml অ্যালকোহল না নিলে সে সেন্সলেস হয়ে যায়, মানে তার মাথা ঘুরায়, সে চোখে দেখতে পায় না। তার মা বাবা তাকে কন্টিনিউয়াস তার পকেটে একটা 90 ml এর অ্যালকোহল ঢুকিয়ে দেয়। তো সে তার গার্লফ্রেন্ডের কাছে এটা লুকিয়ে রাখে যে সে অ্যালকোহল খায় না, কিন্তু তাকে ডাক্তারে খেতে বলছে। তো এই জিনিসটা যেভাবে প্রেজেন্ট করছে খুবই অবাস্তব লাগছিল, যে এরকমই আসলে হইতে পারে। অনেকে আছে এই ফিল্মটা অনেকে পছন্দ, বাট আমার কাছে খুব একটা ভালো লাগে না। সেম জিনিসই কিন্তু সুরিয়া স্যাটারডেতে, যে তার প্রচুর অ্যাঙ্গার ইস্যু, সে কোনোভাবেই রাগটাকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু একটা দিন সে রাগটা প্রকাশ করে। ওভারঅল কিন্তু ঠিক ছিল। যখনই 12টা বাজে সে সাধারণ মানুষের মতো হয়ে যায়। জিনিসটা আমি একদমই হজম করতে পারি না, যে সে একটা ফুল অ্যাকশন মোডে আছে, একটা গ্রুপ অফ পিপল তাকে অ্যাটাক করতেছে, তো সে যখন মারামারির মধ্যে আছে, 12টা ঘড়ির কাঁটা 12টা ক্রস করলো, সে আবার সাধারণ মানুষ হয়ে গেল। তো এটা তো আসলে হয় না, মানে লজিক্যালি তো এরকম ভাবাও যায় না যে আপনি মারামারির মধ্যে আছেন, 12টা বেজে গেল, আপনি মারামারি থামাই দিলেন। এটা কি মানে কোনো সাধারণ মানুষ ভাবতে পারে বা রিলেট করতে পারে? এরকম তো হওয়ার কথা না, তাই না? আরো কিছু সিলি সিলি জিনিসপত্র আছে এখানে। তো ভিলেন ভিলেন যে নির্দিষ্ট এলাকার মানুষকে অত্যাচার করে, তার রাগটা প্রকাশ করে। তো ওই এলাকার যে মানুষজন, তারা কিন্তু কিন্তু দীর্ঘদিন ধরে তার অত্যাচারটা সহ্য করে আসতেছিল, কখনো তার প্রতিবাদ কিন্তু করে না। কিন্তু যখন নায়ক তাদের সামনে ভিলেনের কাছ থেকে মায়ের খাচ্ছে, অ্যান্ড তার বাবা যখন হিরোইক ভাবে এন্ট্রি নেয়, যেভাবে একটা মোটিভেশনাল স্পিচ দেয়, সাথে সাথেই কিন্তু সবার ভিতর চেতনাটা জাগ্রত হয়ে যায়, সবাই সাহসী হয়ে যায়, সবাই মোটিভেট হয়ে যায়। তো তখনই কিন্তু সবাই ভিলেনের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে, ভিলেনের দলবলকে সবাইকে মেরে ছাতু করে দেয়। তো এই সিলি জিনিসপত্র যেভাবে প্রেজেন্ট করছে না, একদমই বাজে লাগছে আমার কাছে। পচা খাবারও যদি আপনি সুন্দরভাবে সার্ভ করে দেন, সেটাও কিন্তু দেখে মনে হয় যে এটা খাওয়া যাবে, তাই না? তো এখানেও সেই জিনিসটা, যে যেভাবে প্রেজেন্ট করছে না, প্রেজেন্টেশনটাই ভালো লাগে না, যে আপনি বিলিভ করবেন যে আসলে এরকমটা হইতে পারে, এরকম একজন হিরোর অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে, সে একটা দিনে
সে রাগটা প্রকাশ করতে পারে, অ্যান্ড 12টা বেজে গেলে সে আবার সাধারণ মানুষ হয়ে যায়। তো আমরা কিন্তু এরকম অনেক ফিল্ম দেখি যে ফিল্মগুলোতে অনেক অবাস্তব জিনিসও দেখায়, যেগুলোর আসলে সায়েন্টিফিক কোনো প্রুফ থাকে না, তাই না? তবুও কিন্তু যেভাবে প্রেজেন্ট করে মেনে নিতে বাধ্য হয় যে আসলে এরকমটা হইতে পারে, তাই না? তো এই যে বিলিভের যে জায়গাটা তারা কিন্তু সেভাবে তৈরি করে নেয়। তো এখানে কিন্তু এই ফিল্মটাতে সেরকম কোনো স্কোপ রাখে নাই যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আসলে হিরোটা এরকম হইতে পারে, তার ক্যারেক্টারটা এরকম, সে এরকমটা করতে পারে। তার বাবা যখন এসে হিরোকে একটা মোটিভেশনাল স্পিচ দেয় তখনই সবাই মানে খুব সাহসী হয়ে যায়। তার আগে তাদের ভিতর সাহসটা ছিল না। জাস্ট 2-3টা মোটিভেশনাল লাইন মেরে দিচ্ছে সেন্টিমেন্টের মাধ্যমে, তাদের সবার ভিতর সাহস চলে আসছে। এতদিন সেই সাহসটা কোথায় ছিল, তাই না? যদিও এক্সপেকটেশন ছিল নানির ফিল্ম হিসেবে, বাট খুবই অ্যাভারেজ লাগছে। এরকম একটা স্ক্রিপ্ট সিলেকশন কিভাবে করলো নানি, আমি আসলে বুঝতে পারলাম না। তার যে স্ক্রিপ্ট সিলেকশন খুবই ইউনিক হয়, যেমনটা আমরা তার আগের ফিল্মগুলোতে দেখছি। নানির পারফরমেন্স তেমন একটা ভালো লাগে নাই, কেননা 2024 সালে এসে যদি সেই টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখা লাগে যে হিরো মারলে 2-3 বার পাল্টি খেয়ে তারপর মাটিতে পড়ে যাবে, এই জিনিসটা কিন্তু আমরা 2010-12 দিকের ফিল্মগুলোতেই দেখে আসছি, তাই না? তখন কিন্তু ওই রকমের অ্যাকশনেরই চল ছিল। তো এখন কিন্তু অনেক মডার্ন হয়ে গেছে সবকিছু, অনেক কিছু কিন্তু টেকনোলজি বেসড হয়ে গেছে। এখনো যদি এরকম অ্যাকশন দেখা লাগে তাহলে আর বলার কিছু থাকে না। ভিলেনের ক্যারেক্টারটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভিলেনের চরিত্রে কিন্তু এস জে সুরিয়া আছে, তো তার ক্যারেক্টারটা আমার কাছে খুবই ভালো লাগছে। তিনি যখনই কোনো রোল প্লে করেন না, সেই রোলটা একদম 100% দেওয়ার চেষ্টা করেন। তো তার ফেসিয়াল এক্সপ্রেশন বা তার ফেসের মধ্যে না একটা ভিলেনিয়াস লুক আছে, যখনই দেখি একটা ভয় কাজ করে। এর আগে তার যে একটা ফিল্ম ছিল জিগার টিম ডাবল এক্সেল, ওইখানে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স দিছিলেন। তো নানির পারফরমেন্স অ্যাভারেজ লাগছে, কেননা তার যে স্ক্রিপ্ট সিলেকশন অনুযায়ী এই ফিল্মটা তেমন একটা ভালো হয় নাই বা এক্সপেকটেশন ম্যাচ করে নাই। তার কাছ থেকে এরকম একটা ফিল্ম পাবো এটা আসলে আশা করি নাই। আমি ভাবছিলাম যে একটা ইউনিক কিছু একটা পাবো। ওভারঅল ফিল্মটা আমার কাছে অ্যাভারেজের কাতারে থাকবে। নায়িকার চরিত্রে প্রিয়াঙ্কা অরুল মোহন আছেন, তো তাদের কেমিস্ট্রি দেখার জন্য আমি স্পেশালি এই ফিল্মটা দেখা স্টার্ট করি। কেননা প্রিয়াঙ্কা অরুল মোহনের কিন্তু অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে, কারণ শিবা কার্তিকের সাথে তার যে কয়েকটা মুভি আছে তো সেই মুভিগুলোতে তার অভিনয় কিন্তু খুবই প্রশংসিত হয়েছিল। বাট এখানে পুরো ফিল্মেই জাস্ট নায়কের রাগ, ভিলেনের রাগ, একটা মোমেন্টে যে তার বাবা মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, সবাই মিলে মানে মারামারি করতেছে, গল্প শেষ। তো রোম্যান্সের জায়গাটা কিন্তু তেমনভাবে ফুটিয়ে তোলা হয়নি। তো এই জন্যই ফিল্মটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো আপনারা যারা ফিল্মটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ফিল্মটা কেমন লাগছে। টাটা, ভালো থাকবেন।